ভারতের এক প্রান্তে বঙ্গোপসাগরের নীল জলের মাঝে লুকানো এক দ্বীপ আন্দামান। এই দ্বীপপুঞ্জ আজ আমাদের কাছে সুন্দর স্বর্গের মতো, কিন্তু একসময় একে বলা হতো কালাপানি। এই নীল সমুদ্রই একদিন সাক্ষী ছিল স্বাধীনতা সংগ্রামীদের অগণিত ত্যাগে, আর সেই ইতিহাসের মধ্যেই আজ গড়ে উঠেছে এক অপূর্ব ভ্রমণ স্বর্গ। কিন্তু আমার কাছে আন্দামান শুধু সুন্দর একটা জায়গা নয়, এটা ছিল মন ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা, যেখানে ইতিহাস, প্রকৃতি আর শান্তি মিশে গেছে একসাথে। আজ আমি সেই গল্পটাই নিয়ে এসেছি তোমাদের জন্য। থাকছে কলকাতা থেকে আন্দামান ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা, ফ্লাইট যাত্রা, আন্দামানের সেরা দর্শনীয় স্থান আর অসংখ্য সুন্দর মুহূর্ত। তাহলে চলো শুরু করা যাক আমাদের আন্দামান ভ্রমণের এক অসাধারণ যাত্রা। আমাদের আজকের ফ্লাইট ইন্ডিগো 6C2106, যেটা কলকাতা থেকে সকাল 5:55 ডিপার্চার। তাই আগের থেকে বুক করা ক্যাব ধরেই আমরা রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 3টে, আমরা চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে। ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। আমরা এখন রওনা দেব আন্দামানের উদ্দেশ্যে। অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল, তো ফাইনালি চলে আসলাম এখন এয়ারপোর্টে। এখান থেকে ফ্লাইট ধরে বেরিয়ে যাব আন্দামানের উদ্দেশ্যে। তোমরা যারা প্রথমবার ফ্লাই করবে তোমাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে, কারণ এখান থেকে তোমরা পুরো এয়ারপোর্টের গাইডটা পেয়ে যাবে। তাছাড়া যারা অলরেডি ফ্লাই করেছে তোমরা তো জানো, তবে চলো আমাদের আন্দামান ভ্রমণের পুরো অভিজ্ঞতাটা থাকছে এই পুরো ভিডিওতে। ভিডিওটা শুরু করা যাক। এখানটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তোমাদের গাড়ি এখানটাতে ড্রপ করবে। আর এই হচ্ছে পুরো এয়ারপোর্টটা। এখানটা কিন্তু এরকম ডিসপ্লে বোর্ড রয়েছে, যেখানে প্রত্যেকটা ফ্লাইটের টাইমিং থেকে শুরু করে সব কিছু রয়েছে। মিডিলে রয়েছে ফ্লাইটের নাম্বার, তারপরে কোথায় যাবে সেটা কিন্তু পুরো মেনশন করা রয়েছে। আর এই ট্যুরে কিন্তু আমরা একা নই, আমাদের সাথে তৃষা তো রয়েছে, তৃষার সাথে পুরো ফ্যামিলিও রয়েছে। আমরা এখন ভেতরের দিকে এন্ট্রি করছি। এন্ট্রি গেট, এখান থেকে ঢুকলেই তোমরা কিন্তু এই মেশিনগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা ওয়েব চেক ইন করে নিতে পারো, মানে যদি তোমরা বাড়ি থেকে করে না আসো তাহলে এই মেশিন থেকে দাঁড়িয়েই তোমরা চেক ইন করে নিতে পারবে। মেন গেট দিয়ে এন্ট্রি করার পরেই তোমরা এরকম কাউন্টার পেয়ে যাবে ব্যাগ ড্রপের। এখানে কিন্তু তোমাদের ব্যাগ ফ্যাগ সবগুলো ওয়েট সব মাপিয়ে নিতে পারবে আর চেক ইনও করে নিতে পারবে। কিউতে বেশ ভালোই ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে ঘুরে ঘুরে আমাদেরকে মেন এত দূর অব্দি আসতে হবে। আর তোমাদের যদি কেউ যদি বয়স্ক থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, অসুবিধাই হবে না। আমাদের লাইন পড়ছে ওই জায়গাটাতে। ব্যাগ ড্রপের যে বি কাউন্টারটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে উড়ান যাত্রী ক্যাফে। আর এখানে তোমরা সমোসা যদিও 20 টাকা, কফি হবে 20 টাকা, চা আর জলের বোতল 10 টাকাতে পেয়ে যাবে। মানে এত কমের ভেতরে আর পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ক্যামেরা থেকে শুরু করে ল্যাপটপ যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের কেবিন ব্যাগেই যাবে, সেগুলো কিন্তু চেক ইন লাগেজে যাবে না। আর একটা হ্যাঁ, এগুলো চেক ইনে যাবে। আর এটাও চেক ইনেই যাবে। সব মিলিয়ে 35 কেজি হয়েছে। চেক ইন যে লাগেজটা থাকবে সেটাতে ওয়েট ক্যাপাসিটি হচ্ছে তোমাদের 15 কেজি অবধি তোমরা নিতে পারবে। আর যেটা কেবিনে যাবে সেটা হচ্ছে 7 কেজি, মানে টোটাল 22 কেজি তোমরা ক্যারি করতে পারবে। তো আমাদের তার মধ্যেই মোটামুটি হয়ে গেছে। যদি তার থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা পে করতে হতে পারে, বা সেই জিনিসটা তোমাদেরকে রেখে দিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। আর কী কী আইটেম তোমরা নিতে পারবে না সেটা তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে, আর ব্যাগ চেকিংয়ের পর ফিজিক্যাল বোর্ডিং পাসটাও পেয়ে গেছি, যেখানে আমার ফ্লাইট নাম্বার দেওয়া রয়েছে 6C2106। তার সাথে কিন্তু এখানে গেট নাম্বার দেওয়া রয়েছে, তার ছাড়া এখানে সিট নাম্বার দেওয়া রয়েছে, বোর্ডিং টাইমও দেওয়া রয়েছে। আর এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু সব কিছু মেনশন করা রয়েছে। আমি যাচ্ছি কলকাতা থেকে শ্রী বিজয়াপুরম। আর এইখানে দেখো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গেট নাম্বারগুলো মেনশন করা আছে, যেমন 14 থেকে 25 এখানে যেতে হবে। আমার গেট নাম্বার রয়েছে 24। আর এবার যাচ্ছি সিকিউরিটি চেক ইনে। সব চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা ফাইনালি এখন ভেতরে প্রবেশ করেছি। এবার তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিই। চেষ্টা করবে ট্র্যাক প্যান্ট বা একদম নর্মাল গেঞ্জি পরে আসার, আর খোলা শু পরলে সব থেকে ভালো হবে, নাহলে কিন্তু সবই খুলে দিতে হবে। মানে তোমরা বেল্ট রাখতে পারবে না, স্মার্ট ওয়াচ রাখতে পারবে না, চার্জার, ল্যাপটপ সবই তো তোমাদের কেবিন ব্যাগে যাবে। সেই জিনিসগুলো কিন্তু সিকিউরিটি চেক ইনের সময় তোমাদের ট্রেতে দিয়ে দিতে হবে। পার্স থেকে শুরু করে ইয়ারফোনস যা যা থাকবে, ইলেকট্রনিক্স ডিভাইস, মানি ব্যাগ, সব মানে লেদারের আইটেম সবই কিন্তু দিয়ে দিতে হবে। আর চেক ইন গেট থেকে ঢুকলে এইদিকে যদি তোমরা উঠে যাও, মানে এখানে চেক ইন হচ্ছে, এখান থেকে সোজা যদি উঠে যাও এখানে রয়েছে ফুড টার্মিনাল, এখান থেকে তোমাদেরকে উপরে উঠে যেতে হবে। আর এই হচ্ছে ইয়ং গ্রুপ, মানে আমি রয়েছি, তৃষা রয়েছে, সাথে রয়েছে মৌলি, মানে তৃষার বোন। একে তো তোমরা কাশ্মীরের ব্লগে আগেই দেখেছো। তো ওর এটা ফার্স্ট টাইম ফ্লাইট, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আপাতত এখন অবধি? যদিও উঠিসনি, মানে এয়ারপোর্টের ভেতরটা কেমন লাগছে? লাক্সারিয়াস,
অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এর আগে করে এরকম দেখিনি আমি সামনে থেকে। আর তোর কেমন লাগছে? তোর তো এটা সেকেন্ড টাইম। ভীষণ ভালো লাগছে, প্রচন্ড স্ট্রিক্ট, সবকিছু রুলস গুলো মেইনটেইন হ্যাঁ, রুলস থাকারও অবশ্যই নাহলে- দরকার। আর ওখান থেকে তোমরা যদি সোজা চলে আসো তাহলেই রয়েছে কিন্তু ফুড লাউঞ্জ। এর কাছে যদি ভিসা রূপে মাস্টার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের এই পাশের ট্রাভেল ক্লাব লাউঞ্জটা আসতে হবে। কার্ড যদি এলিজেবল হয় সেক্ষেত্রে তোমরা মাত্র 2 টাকার বিনিময়ে কিন্তু 3 থেকে 4 ঘন্টা মতো, কোনো স্পেসিফিক ওরকম টাইম বলেনি, স্পেন্ড করতে পারতে। তার সাথে যে আইটেমগুলো ওখানে ছিল, খাবার থেকে শুরু করে সব কিছু তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যেতে। মাত্র ওই 2 টাকাই চার্জেস নিত। আমাদের কাছে যতগুলো কার্ড ছিল সবকটা কার্ডই ট্রাই করেছি। ক্রেডিট কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল, কিন্তু কোনোটাতেই আমরা পাইনি। কোনো ফিক্স কোনো ক্রাইটেরিয়া নেই। ওরা এসে মেশিনে চেক করবে, সেই মেশিনের থ্রু যে কার্ডটাতে অ্যাপ্লিকেবল হবে সেটাতেই তোমরা পেয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া ওনারা বলতে পারেননি। এছাড়া তোমরা চাইলে এমনি এন্ট্রি করতে পারো, সেক্ষেত্রে পার পার্সন 2123 টাকা করে লাগবে। আর তার ঠিক নিচেই কিন্তু তোমরা KFC থেকে শুরু করে কলকাতা স্ট্রিট আরও অনেকগুলো অপশান এখানে পেয়ে যাবে। চলে আসলাম 24-এর ওয়েটিং এরিয়াতে। এখন এখানে বসে পড়লাম। পেছনে দেখতে পাচ্ছ, পেছনটাই হচ্ছে রানওয়ে। এখন যদিও কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, একটু পরেই আমরা উঠে পড়বো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:10 আর আমাদের গেট খুলে দিয়েছে। এখন আমরা ফ্লাইটে উঠবো ডিরেক্ট। ফাইনালি সব প্রসেস কমপ্লিট করে এখন যাচ্ছি ফ্লাইটে। আমাদের প্রায় অনেকক্ষণই সময় লেগেছে, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব হাতে একটু টাইম নিয়ে আসার। মোটামুটি 3 ঘন্টা আগে আসলে সব থেকে বেস্ট হবে। আমরা ভেবেছিলাম ভোরবেলায় সেরকম একটা ভিড় হবে না, বাট স্টিল কিন্তু অনেকটাই কিউতে লাইন ছিল। তো চলো এখন ফ্লাইটে ওঠা যাক। ফাইনালি চলে আসলাম। আর এই হচ্ছে ভেতরটা। আর উপরে কিন্তু কেবিন ব্যাগ রাখার জায়গা রয়েছে, তোমরা এখানে ব্যাগ রেখে দিতে পারবে। আর আমার সিট রয়েছে এটা, মানে উইন্ডো সিট। আর আমরা পরপর সবকটাই উইন্ডো সিট কেটেছি, মানে প্রথম থেকে শেষ অবধি সবারই একটা ইচ্ছে ছিল যে সানরাইজটা দেখবে, সেই কারণেই। আর এইখানে রয়েছে উইন্ডো, আমি এটা দিয়েই ভালো ভিউটা পাবো। আর বাইরে অলরেডি একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, আর হালকা হালকা আলোও কিন্তু রয়েছে। দুর্দান্ত লাগছে বাইরেটা, দেখো। সবাই একবার করে হাই করে দাও। তো এই হচ্ছে আমাদের পুরো টিম। বসে পড়েছি সিটে, আর সিটে কিন্তু এরকম সিট বেল্ট রয়েছে। সামনে এরকম একটা ট্রে রয়েছে, এই যে দেখো। আর এখানে তোমরা মোটামুটি যদি কিছু খাও তাহলে এখানে খাবার রাখতে পারবে। এছাড়া বই রয়েছে এখানে, এখানে যেমন একটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। একটা ম্যাগাজিন টাইপের রয়েছে, ম্যাগাজিন তোমরা চাইলে পড়তে পারো। তাছাড়া এখানে আরেকটা এরকম কী কী রয়েছে পারমিটেবল আর কিছু পারমিটেবল নয়, সেইগুলো এখানে লেখা রয়েছে। আমি উঠেই প্রথমে সিট বেল্টটা আটকে নিয়েছি, যেটা সবার ফার্স্ট দরকার। আজকে হচ্ছে অক্টোবরের 31 তারিখ। আমরা এই টিকিটটা কেটেছি কিন্তু জুন মাসে। সেক্ষেত্রে আমাদের পড়েছিল 6100 টাকা করে, মানে টোটাল 5800। তার সাথে এই উইন্ডো সিটের জন্য 300 টাকা করে এক্সট্রা পড়েছিল। এটা কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে দাম ওঠানামা করে। সেক্ষেত্রে আমি দেখছিলাম মিডিলে, মানে পুজোর টাইমটাতে এই টিকিটের দামই চলে যাচ্ছিলো প্রায় 17,000 18,000 করে পড়ছিল। তবে মোস্ট অফ দ্য টাইম কিন্তু প্রাইজিংটা মোটামুটি 6 সাড়ে 6-এর মধ্যেই থাকে। আর আজকে যখন দেখছিলাম তখন কিন্তু প্রাইজিংটা মোটামুটি ধরো 5,000 টাকার কাছাকাছি ছিল। সিটের পজিশনটা তোমরা বুঝতেই পারছো, এটা রয়েছে সামনে, এখানটা থেকে মেনলি এন্ট্রিটা। সামনে রয়েছে ককপিটটা, এই যে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার সিট। এখান থেকে তোমরা বাইরের ভিউটা পাবে এরকম, মানে পেছন দিকটাতে রয়েছে উইংসটা। And will take around 2 hours to reach Port Blair. Sit back, relax and enjoy the flight. We'll come back with the latest on Port Blair weather during the descent. Thank you very much. Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 60-2106. Port Blair is approximately 2 hours away. Our aviators today are Captain Deboprio Moitra and First Officer Anshul Chadha alongside the cabin crew members. বাইরে থেকে কিন্তু এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই ভোরবেলার ফ্লাইটটা এই কারণেই নেওয়া, যাতে এই সুন্দর পরিবেশটা আমরা উপভোগ করতে পারি। ঘড়িতে সময় এখন 5:48 মতো, আর আমাদের ফ্লাইট কিন্তু রানওয়েতে এগিয়ে যাচ্ছে টেক অফের জন্য। এই হচ্ছে বাঁকড়ার মেন গেটটা, এখান থেকে গাড়ি করে মেনলি আমি যাই।
এখন অনেকটাই উপর উঠে গেছি, আর এই উপর থেকে সানরাইজটা জাস্ট একবার দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। ফ্লাইট টেক অফ করতেই কলকাতার আলো ঝাপসা হয়ে গেল, আর ধীরে ধীরে কলকাতা শহরটা যেন ছোট হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো শহরটা মেঘের নিচে হারিয়ে গেল। মেঘের ভেতর দিয়ে সূর্যের প্রথম আলো যখন চোখে পড়লো, সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ। একদম পুরো সানরাইজের টাইম, বাইরে দেখতে পাচ্ছ সানরাইজটা দুর্দান্ত লাগছে কিন্তু। পুরো আকাশ জুড়ে সোনালি রং, নিচে তুলোর মতো মেঘ, দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। উপর থেকে মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো একদম পুরো ভেসে ভেসে যাচ্ছে আর আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। বাকি টাইমের কথা আমি জানি না, তবে এই ভোরবেলার যে সানরাইজ দেখাটা এটা আমার সারা জীবন মনে থেকে যাবে। আমিও তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যদি এই রুটে যাও তাহলে সবসময় চেষ্টা করবে বাঁ দিকের সিটটা নেওয়ার, মানে ফ্লাইটটা যেটা রয়েছে তার বাঁ দিকে, কারণ বাঁ দিক থেকে কিন্তু তোমরা সানরাইজটা দেখতে পাবে, ডান দিক থেকে সানরাইজ দেখা যাবে না। ভিউটা দুর্দান্ত, ওয়েদার যদি এরকম ক্লিয়ার থাকে না খুব সুন্দর লাগবে তোমাদের তো দেখালামই অলরেডি যে মেঘের উপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে একদম ছোট ছোট শহরগুলো দেখা যাচ্ছে, বড় বড় নদী দেখা যাচ্ছে। আমি এখান থেকে বুঝতে পারছি না যদিও কোন নদী কোনটা। এই যে সিটের ঠিক নিচে এরকম হাত দিলেই তোমরা কিন্তু লাইভ ভেস্টটা পেয়ে যাবে। ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি জলে ল্যান্ড করা হয় সেক্ষেত্রে কিন্তু এই লাইভ ভেস্টটা তোমাদের কাজে লাগবে। ফ্লাইট যখন ধীরে ধীরে মেঘের চাদর ভেদ করছিল, জানলার বাইরে প্রথমবার দেখা দিল বে অফ বেঙ্গল, একটা বিশাল নীল, যেন পৃথিবীটা একটু থেমে গেছে। আস্তে আস্তে ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন টার্বিউলেন্সের মধ্যে রয়েছে আমরা, সেই কারণে পুরো ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, আর ভেতরেও সবাই পুরো সিরিয়াস হয়ে গেছে। এই হচ্ছে পুরো মোটামুটি সবার অবস্থা। The descent due to some clouding en route, that the conditions were turbulent, so it is requested to keep seatbelts on and respect the seatbelt sign and follow the instructions of the cabin crew. And temperature at Port Blair is 25 degrees centigrade, and we will be reaching Port Blair in another 25 minutes or so. জানলার বাইরে তাকাতেই দেখা দিল আন্দামানের ছোট ছোট সবুজ দ্বীপ। এটা একটা আইল্যান্ড, এরকম দেখো কতগুলো আইল্যান্ড রয়েছে, জলের কালারটা জাস্ট একবার দেখো কি সুন্দর লাগছে। এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই ঢেউ, কি সুন্দর, ওয়াও, জাস্ট বিউটিফুল। Requesting all passengers and guests remain seated with the seatbelts fastened. প্রায় এই 2 ঘন্টার যাত্রাটা যেন একদম চোখের পলকেই কেটে গেল। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পোর্ট ব্লেয়ারের শ্রী বিজয়পুরম এয়ারপোর্টে। আর আমাদের ট্রলি সবার আগেই চলে এসেছে। পাক্কা 2 ঘন্টার জার্নি শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম পোর্ট ব্লেয়ারে। তো চলো এখন বাইরে যাওয়া যাক। এয়ারপোর্টের বাইরে কিন্তু এরকম তোমাদের জন্য গাড়ি ওয়েট করবে, এখানে যেমন লেখা রয়েছে মিস্টার জয়ধর অ্যান্ড ফ্যামিলি। এই হচ্ছে এয়ারপোর্ট, আর আমাদের গাড়ি চলে এসেছে। এই হচ্ছে আর্টিকা গাড়ি, তারপরে আর একটা ডিজায়ারও রয়েছে। যেহেতু আমরা 7 জন রয়েছি, এটাতে আমরা যাব, ওটাতে মোটামুটি লাগেজ যাবে, এরকমই প্ল্যানিং রয়েছে। এরপর আমরা ক্যাব নিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। রাস্তাগুলো শান্ত, দুপাশে ঘন সবুজ জঙ্গল, মাঝে মাঝে সমুদ্রের এক ঝলক দেখা যায়। এখন আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেলে। আজকে আমরা এখানে স্টে করব, আর এয়ারপোর্ট থেকে দাদা যেটা বললেন যে 5 মিনিটের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাবো। ওই মোটামুটি 2-3 কিলোমিটার মতো হবে ডিস্টেন্স হোটেলের, আর দেন অনেকগুলো সাইট সিন আছে। তো চলো এখন হোটেলে যাওয়া যাক, দিয়ে ফ্রেশ হয়ে নিই, দিয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। প্রায় 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেলে, মানে পোর্ট ব্লেয়ারে আমরা স্টে করছি এই হোটেলটাতে।
আর তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে হোটেল গাড়ি কোথা থেকে, আমরা এই ট্যুরটা বুক করেছি হিমালয়ান অফবিট ট্যুরিজমের কস্তুরীদ্বীপ থেকে। তো সেই কারণে কস্তুরীদ্বীপ আগে থেকে সব বুক করে রেখেছিল, মানে গাড়ি থেকে শুরু করে হোটেল সবই মোটামুটি আমাদের বুক করা রয়েছে। তো চলো এখন হোটেলে যাই, চেক ইন করি, দেন তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি, কি প্রাইসিং আছে সব কিছু তোমাদের শেয়ার করে দিচ্ছি। রুম নাম্বার 105। আর রুমের ভেতরে যদি তোমরা ঢোকো, প্রথমেই এখানে রয়েছে একটা ওয়ারড্রপটা খালি রয়েছে যেহেতু আমরা কিছু রাখিনি। আর এখানে একটা প্রথমেই রয়েছে বেড, সিঙ্গেল বেড, একজন এখানে থাকতে পারবে। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, মানে মিরর টাইপের রয়েছে। এখানে রয়েছে টিভি, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে। আর ওভারঅল রুমটা কিন্তু এরকম, এখানে তোমরা 3 জন থাকতে পারবে। আর এখানে উপর থেকে এরকম ফল সিলিং করা রয়েছে, ফ্যান রয়েছে, এইদিকে রয়েছে এসি। তো রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। আর এইদিকে চলে গেলে রয়েছে ওয়াশরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমে কিন্তু কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন। জাস্ট দেখো রুমটা কত বড়, বেশ সুন্দর সাজানো গোছানো রুম রয়েছে। আর রুমের বাইরে এরকম সুন্দর একটা বারান্দা টাইপের রয়েছে। এখন বাজে প্রায় 8:30 আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সেই 2:30 থেকে আমাদের জার্নি চলছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর 10টায় কিন্তু এখানে চেক ইনের টাইম। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথে রয়েছে চানা, আর এখানে রয়েছে উপমা। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়া থেকে ভিউটা জাস্ট তোমাদেরকে একবার দেখাই। এই দিকে রয়েছে একটা পার্ক, মারিনা পার্ক বলছে। ভিউটা কিন্তু খুবই সুন্দর। এইটা হচ্ছে মেন রোডটা, এখান থেকে আমরা এসেছি, গাড়ি আমাদেরকে এখানে ড্রপ করে দিয়ে গেছে। চারপাশে পরিবেশটা আরেকবার তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর লাগছে। কিন্তু ঘড়িতে সময় এখন প্রায় 1:30, চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে কী কী রয়েছে সেটাই তোমাদেরকে একবার বলে দিই। লাঞ্চে রয়েছে এখানে রাইস, রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে সামুদ্রিক মোরালা, মানে একদম তোমরা বাঙালি থালি কিন্তু আন্দামানে বসেই পেয়ে যাবে। তার সাথে চলে এলো সামুদ্রিক মৃগেল। যেহেতু আজকে শুক্রবার, তো আমার মা তো নিরামিষ খাবে। তো আমাদের নিরামিষের পদে কি কি রয়েছে সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা মিক্স তরকারি, ভাত, তারপর হচ্ছে আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত আর ডাল। আর সাথে দেখতে পাচ্ছ ভিউটা কি অসাধারণ, এখান থেকে আমরা সি বিচ দেখতে পাচ্ছি, তো ভীষণই ভালো লাগছে। আর লাস্ট পাতে চলে এসেছে চাটনি আর পাঁপড়। অসাধারণ রান্না করেছে, চমৎকার রান্না হচ্ছে। সব রান্নাগুলোই ভালো। মাছের ঝোল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, তারপরে আলু ভাজা, সুন্দর রান্না হচ্ছে। লাঞ্চ আমাদের করা হয়ে গেছে। লাঞ্চ করে এখন বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। গাড়ি কিন্তু একদম ঠিক হোটেলের সামনে চলে এসছে। তো চলো এখন যাওয়া যাক কার্বিন স্কোপ সি বিচে। আর এই জায়গাটাই আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, মানে ডাইনিং এরিয়া থেকে যেটা দেখা যাচ্ছিল। দূরে পাহাড়ের রেঞ্জ রয়েছে, সামনে অগাধ জলরাশি, তার সাথে এরকম সুন্দর একটা রাস্তা। আমার তো অনেকটা গোয়ার ফিল আসছে এখানে। পুরো রাস্তাটাই কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে মারিনা পার্ক। তোমাদের সাইট সিন সব কমপ্লিট হয়ে গেলে, মানে সন্ধ্যের পর, তোমরা এখানে এসে খুব সুন্দর সময় কাটাতে পারবে। কারণ এখানে বসার জায়গা থেকে শুরু করে সবই রয়েছে, লাইটের ব্যবস্থাও রয়েছে। আর হোটেলের থেকে একদমই সামনে 2-3 মিনিট হাঁটা পথ, একদম হোটেল থেকে দেখাই যাচ্ছে, যে তোমাদের দেখালামই। তো এখানটা তোমরা আসতে পারো, এসে সময় কাটাতে পারো। চলে এলাম কার্বিন স্কোপ সি বিচে। এখানে কিন্তু অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে, আর এখানে পার্কিং এরিয়া রয়েছে। এখানে 2 হুইলার রাখতে পারবে, এখানে 4 হুইলার রাখারও জায়গা রয়েছে। আমাদের হোটেল থেকে এখানে অবধি আসতে সময় লেগেছে ওই 15 মিনিট মতো। রাস্তাটা কিন্তু বেশ কিছু জায়গায় খারাপ, আবার বেশ কিছু জায়গায় খুব সুন্দর, তবে ভিউটা চারপাশের খুবই সুন্দর। আর এই হচ্ছে পুরো বিচ এরিয়া, কতটা বড় দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বেশ ভালোই ঢেউ রয়েছে, চারপাশে পরিবেশটা পুরো এরকম। এখানে তোমরা অ্যাক্টিভিটিস করতে পারো, বিভিন্ন টাইপের বোটিং থেকে শুরু করে রাইডগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা এখান থেকে করবো না, আমরা জাস্ট বিচটা একটু এক্সপ্লোর করতে এলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এখানে চলে আসলাম। আপাতত লোকের পরিমাণ অনেকটাই কম রয়েছে, সেরকম একটা লোকজন নেই। আর তোমাদের একটুখানি হাঁটতে হবে, মোটামুটি ওই যে দেখা যাচ্ছে ওখানেই রয়েছে গাড়িটা। আর এখানে অবধি আমরা হেঁটে এসেছি। এই হচ্ছে সমুদ্র, আর এইদিকে রয়েছে একটা পাহাড়ের রেঞ্জ, এইদিকে একদম সারিবদ্ধ নারকেল গাছগুলো রয়েছে। আর এইখান থেকে তোমরা রাইডগুলো বুক করতে পারবে, সব করা রাইড এখানে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু
সানসেটের টাইম এখনো হয়নি, এখন সবে 2:30 বাজে। আর তৃষা কেমন লাগছে বল এখানে এসে? ভালো লাগছে, আঞ্জনা বিচের কিছুটা ফিল পাচ্ছি, যদিও দুটো পুরোই ডিফারেন্ট একটা জায়গা, বেশ ভালো লাগছে। এখানে কিন্তু রোদের পরিমাণ খুবই বেশি, মানে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না। তবে সানসেটের টাইমে আসলে আরও বেশি ভালো লাগবে, বা সানরাইজের টাইমে, যেহেতু আমাদের এখানে আরও অনেকগুলো সাইট সিন রয়েছে। আমরা জেল মিউজিয়াম যাব, তারপরে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা রয়েছে, সেই কারণে আমরা একটু আগেই বেরোলাম। এটা তাড়াতাড়ি না আসলে অন্ধকার হয়ে যাবে। করবিন কপসের একদম ঠিক মুখে কিন্তু এরকম অনেকগুলো স্টল রয়েছে, যেখান থেকে তোমরা এখানে ড্রেস পেয়ে যাবে, সানগ্লাস পেয়ে যাবে, এখানে চা ম্যাগি এগুলো পেয়ে যাবে। করবিন স্কোপ ঘুরে এখন আমরা যাচ্ছি জেল মিউজিয়ামের দিকে। আর কতক্ষণ টাইম লাগবে দাদা? 2-3 মিনিট, মানে ওখান থেকে তো প্রায় 20 মিনিট মতো লাগছিল না? 15-20 মিনিট মতো। হ্যাঁ, 15-20 মিনিট মতো। তো এখন মিউজিয়ামে যাব, ওখানে অলরেডি আগে থেকে টিকিট কাটাই রয়েছে। তো চলো যাওয়া যাক, আর মিউজিয়ামটা দেখাবো। এটাই তো মেন আন্দামানের জন্য, মানে আন্দামানে আসা মানে জেল মিউজিয়াম দেখতেই হবে। তৃষাও তো এক্সাইটেড, পেছনে আন্টি রয়েছে, আমরা 3 জন রয়েছি এই গাড়িতে, অন্য একটা গাড়িতে বাকিরা রয়েছে। চলে এসেছি জেল মিউজিয়ামের একদম কাছে। গাড়ি কিন্তু তোমাদের এত দূর অবধি আসবে, এরপরে আর যাবে না, বললো সামনে 1 ওয়ে রয়েছে, তাই কিছুটা হেঁটেই যেতে হবে, মোটামুটি 100 মিটার মতো। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে এখন যাচ্ছি। আর এই তৃষা, কেমন লাগছে আপাতত এখন অবধি আন্দামান ঘুরে? বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, গোয়া ভাইবসই পাচ্ছি আমি এখন অবধি। হ্যাঁ, মানে জেলটা গেলে একটা আলাদা ভালো লাগা আছে জেলটার প্রতি। তো দেখি, এটা হচ্ছে সেলুলার জেলের এন্ট্রি টিকিট, পার হেড পড়েছে 30 টাকা করে, আর ফরেনারদের জন্য 100 রুপিস। ভিডিও ক্যামেরা যদি তোমরা নাও তাহলে 200 টাকা করে। এইটা হচ্ছে সেলুলার জেলের মেন গেট, তার ঠিক বাঁদিকে এইখানে রয়েছে টিকিট কাউন্টার। তোমরা এখান থেকে কিন্তু গাইড নিয়ে নিতে পারো, 1 থেকে 5 জন অবধি নেবে 200 টাকা, তারপরে পার হেড হিসেবে 25 টাকা করে এক্সট্রা। कमरा है, दोनों ओरिजिनल कमरा। फ्रीडम फाइटर्स के लिए किचन था। फ्रीडम फाइटर्स हो, नॉर्मल क्रिमिनल हो, सभी का खाना यहीं पे बनता था। अभी से हम लोगों ने स्टोर रूम बना दिया, इसके अंदर कुछ भी नहीं मिलेगा, बर्तन वगैरह। ये फांसी घर है। फांसी घर जो है अंग्रेजों के समय में खुला था, खुले में फांसी देते थे। पूरा कमरा है नया, ऊपर एक लकड़े का बीम है ओरिजिनल, नीचे का प्लेटफॉर्म ओरिजिनल है, रस्सी बदल दिया। 3 लोगों को इकट्ठा फांसी दे सके ऐसा व्यवस्था भी था। अंदर लेफ्ट साइड में एक लोहे का लीवर भी, वो लीवर खींचेगा, प्लेटफॉर्म जो है नीचे को खुलेगा। नीचे है इसके 8 फीट गहरा कमरा। डेथ होने के बाद बॉडी नीचे से कलेक्ट करते थे, बाहर लाते थे। ये गेट है ओरिजिनल, इस गेट से बॉडी बाहर ले जाते थे। लेकिन सेलुलर जेल के फांसी घर में किसी फ्रीडम फाइटर को फांसी दिया गया ऐसा हमारे पास में कोई प्रमाण नहीं है, क्योंकि फांसी देने के लिए किसी को अंडमान नहीं लाते थे। इंडिया में जेल थे, वहीं पे फांसी देते थे। अंडमान जो फ्रीडम फाइटर्स आते थे, मैक्सिमम ज्यादातर जो आते थे आजीवन कारावास वाले फ्रीडम फाइटर। फिर आने के बाद फ्रीडम फाइटर्स का जो है टॉर्चर में डेथ हुआ था, बीमारी से डेथ हुआ था, फोर्स फीडिंग, जबरदस्ती खाना खिलाना, उसमें भी डेथ हुआ था। एक सिंगल सुसाइड केस भी था इंदुभूषण रॉय जी का। जबरदस्ती खाना तब खिलाते थे जब फ्रीडम फाइटर भूख हड़ताल करते थे। उनका भूख हड़ताल तुड़वाने के लिए पहले मुंह से खिलाते थे, खा नहीं रहा तो हाथ पांव बांध कर जबरन नाक से ट्यूब डाल करके पंप के द्वारा लिक्विड पिलाया जाता था, चावल का माड़ और मिल्क। अब उस वजह से 10 दिन के भीतर 3 फ्रीडम फाइटर्स का डेथ हुआ था 1933 में। नाम था महावीर सिंह, मोहित मोहित्रा और मोहन किशोर नामदास जी। यहाँ फांसी उन्हीं को दिया जो अंडमान आने के बाद फिर से यहाँ पे किसी ब्रिटिश ऑफिसर को मारा हो, सिपाही को मारा हो, जेल तोड़ करके भागने की कोशिश की, उनके ऊपर फिर केस चलेगा, उसके बाद फैसला होगा फांसी दो, तब यहाँ पे फांसी देते थे। वंदे मातरम, वंदे मातरम, सुजलाम सुफलाम, मलयज शीतलाम, सुजलाम सुफलाम, मलयज शीतलाम, शस्य श्यामलाम मातरम, वंदे मातरम, वंदे मातरम। এটা হচ্ছে একটা সেল, তোমাদেরকে একটা সেল দেখাচ্ছি। এই হচ্ছে সেলের ভেতরটা, আর
এই যে জানলা মতো দেখছো, এটা রয়েছে ভেন্টিলেশনের জন্য। মোটামুটি 8 ফুট মতো উচ্চতায় রয়েছে, যাতে বাইরে কিছু দেখতে না পারে, বাইরের কোনো আপডেটই এখান থেকে কিন্তু পাবে না। আর এই সামনে যদি দরজাটা বন্ধ করে দেয়, এই দরজাটা বন্ধ করে দিলে কিন্তু এমনভাবে এই লকটা বানানো, মানে এই লকটা কিন্তু ওখান থেকে আসবে, যদি চাবি পেয়েও যায় তাও কিন্তু এখান থেকে খুলতে পারবে না, মানে চাবিটা তোমার দিতে হবে ওইদিকে। আমি ওটা বাইরে গিয়ে দেখাচ্ছি। আর এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু খাবারটা দেওয়া হতো, মানে এখান থেকে খাবারটা শুধুমাত্র আসতো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, এই হচ্ছে মেন গেটটা। ধরো এখানে যারা সংগ্রামীরা রয়েছেন তারা যদি চাবি পেয়েও যায়, তাও লকটা থাকতো এই জায়গাটাতে, মানে এখানে যদি তালা দেওয়া হয় তাহলে এখান থেকে কোনোভাবেই এখানটা অ্যাক্সেস করতে পারতেন না। আর প্রত্যেকটা ফ্লোরে প্রথমে যে রুমটা রয়েছে আর সেটাই হচ্ছে কিন্তু গার্ডের রুম। আর এই রুমগুলো আকারে অনেকটাই বড়। এখানে প্রত্যেকজন ফ্রিডম ফাইটারের নাম এখানে লেখা রয়েছে। সবার নাম যদিও পাওয়া যায়নি, বাট অনেকজনেরই নাম রয়েছে। এখান থেকে একটা কাঠের সিঁড়ি রয়েছে, যেখান থেকে উঠলেই তোমরা ওয়াচ টাওয়ারে পৌঁছে যাবে। এটা হচ্ছে উপর থেকে ভিউ। এই পার্টটাও আগে জেলেরই অংশ ছিল, কিন্তু ভেঙে যাওয়ার পর থেকে এটাকে হসপিটাল বানিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আপাতত গভর্নমেন্ট হসপিটাল। এই পুরো ঘুরে আর তার সাথে সব ইনফরমেশনগুলো জানার পর মনটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। মানে ভাবলেই কেমন একটা গা শিউরে উঠছে। মানে এতটা স্ট্রাগল, আমরা কত এখন স্বার্থপর হয়ে গেছি এই টাইমে এসে বুঝতে পারছি, এই স্টোরিটা শোনার পর। মানে সব কিছুকে স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজেদের জন্য নয়, কিন্তু নিজেদের লাইফটা পুরো স্যাক্রিফাইস করে দিয়েছে। এটা ভাবলেই একদম পুরো গায়ে কাটা দিয়ে ওঠে। আর এইখানে আসার পর না, এটা একদম পুরো আরও ভালোভাবে ফিল করা যাচ্ছে। তোমরা যারা আন্দামান আসবে, আমি মনে করি যে একবার অন্তত টাইম নিয়ে এখানে এসো, আর আমার মনে হয় গাইড নিয়ে পুরোটা দেখো, তাহলে আরও বেশি ভালো হবে। দীর্ঘ 30 মিনিটের লাইন দিয়ে ফাইনালি আমরা চলে আসলাম লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখতে। অনেক আগে থেকে কিন্তু সবাই লাইন দিয়েছে, আর নাম্বারিং তো করাই রয়েছে। আমাদের পার হেড টিকিট পড়েছে 300 টাকা করে। এই হচ্ছে হোটেলটার রাতের ভিউ, আর চারপাশে দেখো খুবই সুন্দর পরিবেশটা। আর এই জায়গাটা গাড়ি রাখার জায়গাও আছে। এইখানটা রয়েছে রিসেপশন এরিয়াটা। তো চলো এখন উপরে যাওয়া যাক। এখন বাজে প্রায় 7:20 আর চলে এসেছি বিকেলের খাবার খেতে। তো বিকেলের খাবারে রয়েছে পাস্তা, মানে ভেজিস দিয়ে পাস্তা করা আছে, বেশ ভালোই খেতে হচ্ছে। এরপরে আমরা একটু রেস্ট নেব, কারণ কাল থেকে আবার জার্নি আছে। 2টোর সময় উঠতে হবে রাত। দ্য লোকাল এক্সপ্লোরার বিহাফে চলে এসেছি। ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি আমরা এখন। পাস্তা দিয়েছে, তার সাথে ভেজিস। এটা অ্যাকচুয়ালি ম্যাকারনি, এটা পাস্তা যাই হোক কিছু একটা হবে, ভালোই খেতে। সসও দিয়েছে আমাদেরকে কমপ্লিমেন্টারি, যা পড়ে গেল। এটা দিয়ে খাওয়া যেতে পারে, মজা হচ্ছে। রিয়েল ফুড ব্লগার। তুই কেমন খাচ্ছিস রে? দারুণ ফিডব্যাক দিয়েছে, ভালো হচ্ছে। চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে রয়েছে রাইস, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ডাল, সাথে রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে চিকেন। পিসা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে রয়েছে বাকি সবারই খাওয়া শুরু হয়ে গেছে।